নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ইস্টবেঙ্গলে মার কাটারি জয়, 3-1 গোলে চেন্নাই এফসি কে হারিয়ে ইস্টবেঙ্গল এখন 3 নম্বর পজিশনে। এবং গতকাল আপনাদেরকে লাইভে এসে বলেইছিলাম যে গতকাল যদি বেঙ্গালুরু হেরে যায়, মানে বেঙ্গালুরু ম্যাচটার আগে, তাহলে ইস্টবেঙ্গলের সুবিধে, নো ডাউট ইস্টবেঙ্গলের সুবিধে, কারণ বেঙ্গালুরু হেরেই গিয়েছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। তারা হেরে যাওয়াতে কিন্তু ইস্টবেঙ্গল কেন, উপরের টিমগুলো যারা রয়েছে তালিকায় তাদের যথেষ্টই সুবিধে হয়ে গেল। এখন ইস্টবেঙ্গল এই লিগ তালিকায় 3 নম্বরে এবং মোহনবাগানের ওপরে রয়েছে। আজকে এই মোহনবাগান খেলতে নামবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, এবং মোহনবাগানকে যদি এই লিগ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হয় তাহলে কিন্তু আজকের ম্যাচটা জিততেই হবে। এটা সার্জিও লুবেরা তিনিও ভালো জানেন। পাঞ্জাবকে হারাতে চাইবেন তারা, খুব স্বাভাবিক, কিন্তু পাঞ্জাবও কিন্তু কঠিন প্রতিপক্ষ, এটা আর বলার অপেক্ষা রাখে না। আবার পাঞ্জাব জিতলে আবার হয়তো এই লিগ টেবিলের একটু ওলটপালট হতে পারে। ম্যাচটা যদি ড্র হয় তাহলে কিন্তু, তাহলেও বলবো যে সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো বা ওপরের টিমগুলোর জন্য ভালো। তবে পাঞ্জাব যদি মোহনবাগানকে হারিয়ে দেয়, মোহনবাগান কিন্তু আবার অনেকটা পেছনে চলে যাবে। ইস্টবেঙ্গলের নো ডাউট সুবিধে হয়েছে। কালকের ম্যাচ নিয়ে হয়তো প্রশ্ন তেমন ওঠেনি, কিন্তু পরবর্তীতে প্রশ্ন উঠতেই পারে যে কেন দুজন ফরেন স্ট্রাইকার থাকতেও অস্কার বুজো তিনি একজন দেশীয় স্ট্রাইকারকে নিয়ে খেলেছেন, যদিও তিনি অবশ্য এডমুন্ড লালডেন্ডিকা গোলটা পেয়েছেন। এবং অনেকগুলো গোল হতে পারতো, বিষ্ণু যে গোল মিস করেছে কিংবা ইউসুফ ইসাজারি যে গোল মিস করেছে, সেগুলো হলে হয়তো ইস্টবেঙ্গলের ব্যবধানটা আরো বাড়তে পারতো। যদিও তাদের গোল পার্থক্য এমনিতেই অন্যান্যদের তুলনায় অনেক বেশি, গোল ডিফারেন্স 14, ধারে কাছে কেউ নেই এই মুহূর্তে। ইস্টবেঙ্গলের পয়েন্টটা কম বলে 3 নম্বরে রয়েছে। পয়েন্ট পরের ম্যাচগুলো যদি ইস্টবেঙ্গল জিততে পারে, নো ডাউট তারা ওপরের দিকে উঠে আসবে, আরো উপরে উঠবে, মানে 1-2 নম্বরে চলে আসার চান্সেস থাকছে। সেক্ষেত্রে জামশেদপুর বা মুম্বাই সিটি এফসি কে হারতেও হবে, এটাও একটা দিক। তবে ইস্টবেঙ্গল এখন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে। এর মধ্যে খারাপ খবর যে কালকে নাওরেম মহেশের চোট লেগেছে, মাত্র মিনিট 7 মাঠে ছিল। তো এই চোটটা কতটা গুরুতর সেটাও দেখতে হবে, কারণ দেখুন নাওরেমকে ছাড়াও ইস্টবেঙ্গল জিতছে। এটা নয় যে সে চলে গেলে বা সে আবার চোট পেলে, এমনিতেই চোট কাটিয়ে অনেকদিন পরে ফিরেছিল। তবে হ্যাঁ, একটা অপশন কমে যাবে অস্কার ব্রুজোর হাতে, সেটা একটা বড় দিক। তাই চোটটা আরো একটু সময় গেলে, আরো 1-2 দিন গেলে হয়তো বোঝা যাবে। যেগুলো পরের ম্যাচ রয়েছে 15 তারিখে, এই ম্যাচটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এই ম্যাচ। তবে ওই ম্যাচে কিন্তু সানচেজ খেলতে পারবে না, সে রেড কার্ড দেখেছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটাতে। তো ইস্টবেঙ্গলকে অতি অবশ্যই কিন্তু পরের যে ম্যাচগুলো, অন্তত এই মাসে আর যে দুটো ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো কিন্তু অতি অবশ্যই জিততে হবে যদি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তাদেরকে থাকতে হয়। আজকে মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ। মোহনবাগান নিঃসন্দেহে তারা জেতার জন্যই ঝাঁপাবে, বাট সার্জিও লুবেরার রণকৌশল নিয়ে কেউ কেউ সমালোচনা করছেন। নিঃসন্দেহে পরের পর ম্যাচগুলোতে পয়েন্ট হারানো, ড্র করা বা হেরে যাওয়া, এটা তো সমালোচনার ঊর্ধ্বে নয়, কোনো কোচই সমালোচনার ঊর্ধ্বে নয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেমি ম্যাকলারেনকে আটকে দিলে কিন্তু মোহনবাগানের যে গতি সেটা কমে যাচ্ছে, গোল করার লোক থাকছে না। এটাও কিন্তু সার্জিও লুবেরাকে মাথায় রাখতে হবে। যেমন অস্কার বুজোর কাছে অপশন রয়েছে, গোল করার লোক আছে, প্রচুর অ্যাটাক হচ্ছে, গোল হচ্ছে না, বা অন্য কেউ গোল করে বেরিয়ে যাচ্ছে। জেমি ম্যাকলারেন গোল না পেলেই ভালো, তাহলে আবার হাই স্কোরের দিকে আবার এগিয়ে যাবে যদি সে গোল পায়। ইউসুফ ইসাজারি তার সঙ্গে রয়েছে, একই 7-7টা গোল করে। তবে লিগ তালিকায় এই মুহূর্তে নো ডাউট বলতে হবে যে এই আইএসএল, এই ফরম্যাটে আইএসএল কিন্তু যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক আইএসএল হচ্ছে এবারের এই ছোট ফরম্যাটে আইএসএল। এবং প্রথম 5 থেকে 6টা টিম যে কেউ কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে, সেই জায়গাটা এখনো খোলা রয়েছে। ইস্টবেঙ্গলের আর 6টা ম্যাচ বাকি আছে, 6টা ম্যাচের মধ্যে অন্তত 5টা ম্যাচ তো জিততেই হবে তাদেরকে। বাকিদের ক্ষেত্রেও তাই, যাদের ধরুন 5টা 4টে ম্যাচ বাকি, 5টা ম্যাচই বাকি থাকবে কারো কারো, বা 6টা ম্যাচ যাদের বাকি রয়েছে, মানে উপরের দিকের দলগুলো 6টা বা 5টা বাকি রয়েছে। তো আরো হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় থাকবে। এবং এক্ষেত্রে ইস্টবেঙ্গলের যিনি কর্মকর্তা দেবব্রত সরকার, তিনি বলছেন মোহনবাগানকে হারিয়ে তারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে চায় বা চ্যাম্পিয়ন হতে চায়। সেটা অবশ্য 17ই মে মোহনবাগানের সঙ্গে খেলা রয়েছে। ইস্টবেঙ্গলের এখন ম্যাচগুলো সবই কঠিন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রয়েছে, মাঝখানে কিছুটা হয়তো
ইন্টারকাশি কিছুটা দুর্বল, বাট ইন্টারকাশি যথেষ্ট ভালো টিম, ভালো খেলছে তারা। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচগুলো ইস্টবেঙ্গলকে জিততেই হবে, এটা ছাড়া আর কোথাও কোনো উপায় নেই, জেতা ছাড়া আর কোনো উপায় নেই। তাই জেতার জন্য ফরমেশন ঠিক করতে হবে। কালকে দেখলাম নতুন একটা ফরমেশনে খেললেন, দুজন ফরেন স্ট্রাইকারকে বসিয়ে রেখে এডমুন্ডের ওপর ভরসা রেখেছেন, এটা ভালো। কিন্তু উইং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে একদিকে বিপিনকেও ব্যবহার করা হচ্ছে, আবার বিষ্ণুকেও ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে মিগুয়েলকে কিছুটা উইং প্লে হিসেবে খেলানো হয়েছে। এই কিছু চেঞ্জেস করেছেন। আনোয়ার আলীকে তাকে ফার্স্ট হাফের পরে তুলে নেওয়া হলো, জানি না আনোয়ারের চোটটা কতটা গুরুতর। কালকে যেমন রশিদের খেলার কথা সেভাবে ছিল না, তবুও রশিদকে খেলানো হয়েছে, মানে সে ফিট হচ্ছে, আরো কয়েকদিন সময় পেয়ে গেলে হয়তো আরো ভালো খেলবে সে। আনোয়ার আলী ফেরাটা বা তাকে ফুল টাইম খেলাটাও দরকার, হয়তো চোটের জন্যই তাকে ফার্স্ট হাফ খেলিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু খুব একটা চাপ হচ্ছিল না ডিফেন্সের ওপরে, সে কারণে আমার মনে হয় তাকে রেখে দেওয়া হচ্ছে যাতে পরবর্তী ম্যাচগুলোতে কোথাও অসুবিধা না হয়। এটা একটা ভালো দিক, কারণ কেভিন আর আনোয়ারের জুটিটা যথেষ্ট ভালো। তবে জিকসনও ডিফেন্সে যথেষ্ট ভালো খেলছে, এই জায়গাতে বলতে হবে জিকসন নিজেকে যেভাবে মেলে ধরছে, কারণ সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে অভ্যস্ত, সেই জায়গায় সে ডিফেন্সে খেলছে, যথেষ্ট ভালো একদিকে, এটা বলতেই হবে। এখন আনোয়ার ফিরলে এই টিমটা, আনোয়ার ফিরলে মানে আনোয়ারকে যদি ফুল টাইম খেলানো যায়, আনোয়ার আর কেভিন খেললে বাকি টিমের ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স ভাঙাটা অতটা সহজ হবে না। ইস্টবেঙ্গলের মাঝমাঠ অন্য যে কোনো টিমের থেকে সবল এবং শক্তিশালী, তাই মাঝমাঠের দখল ইস্টবেঙ্গলের থাকছে, ইস্টবেঙ্গল সেটা চাইছে, এবং মাঝমাঠের উপরে ভরসা করেই কিন্তু এই যে এডমুন্ডকে খেলানো হলো, সেটা কিন্তু এই মাঝমাঠের উপর ভরসা করেই। বিদেশি স্ট্রাইকার খেলাচ্ছে না মানে মাঝমাঠটা কতটা শক্তিশালী হলে এই সিদ্ধান্ত বা এরকম একটা স্ট্র্যাটেজি করতে পারেন অস্কার ব্রুজো। এগুলো পজিটিভ দিক যেমন রয়েছে, নেগেটিভ দিক এই চোটগুলো কতটা গুরুতর সেগুলো দেখার বিষয়। তবে চেন্নাইয়ের মাটিতে নিজের জায়গায় খেলতে নেমেন নন্দকুমার গোল করেছে, এটাও একটা ভালো দিক। নন্দকুমার অনেকদিন পরে ফর্মে ফেরার একটা ইঙ্গিত দিচ্ছে, গোল পাচ্ছে, এটা নিঃসন্দেহে ভালো দিক। এবং গতকাল তো বলেইছি, আবারও বলবো যে 4টে গোল হয়েছে গতকাল ইস্টবেঙ্গল আর চেন্নাইয়ের ম্যাচে, 4জনই কিন্তু ভারতীয় যারা গোল করেছে, এটা নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য একটা ভালো দিক তো বটেই। এখন আজকের ম্যাচে মোহনবাগান কি করে এদিকেও নজর রাখা প্রয়োজন রয়েছে, এবং নিঃসন্দেহে ইস্টবেঙ্গল কেন, ওপরের দিকে জামশেদপুর বা মুম্বাই সিটি এফসি, তারা প্রত্যেকেই আজকের ম্যাচের দিকে নজর রাখবে যে মোহনবাগান কি করছে, পাঞ্জাব কি করছে। হ্যাঁ, তো তার উপর ডিপেন্ড করবে পরের ম্যাচগুলোকে আরো কতটা কঠিন হয়ে যায় সেই দিকে, কারণ এই ম্যাচটা যদি মোহনবাগান জেতে তারা আবার উপরের দিকে উঠবে, আবার ইস্টবেঙ্গলকে পরের ম্যাচটা জিততে হবে, মানে এই জেতা ছাড়া এখন আর কোনো টিমের কাছে কোনো উপায় নেই। এখন যে ড্র করবে বা হেরে যাবে সে কিন্তু স্লিপ করে নিচে চলে আসবে। তাই এই সাপ লুডোর খেলায় কে উপরে যায় কে নিচে নামে, সেটা কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে উঠছে, আইএসএল কিন্তু জমজমাট হয়ে উঠছে, তাই সেদিকে সকলের নজর রয়েছে। দেখা যাক আগামী এই এই মাসে যেমন বা মে মাসে যেমন এই ইলেকশনের গরম রয়েছে রাজ্যে, তেমন এই খেলার গরমও বাড়ছে। একদিকে আইপিএল, আইএসএল, মানে একেবারে মরশুম বলা যেতে পারে, এবং আইএসএল যত দিন শেষের দিকে যাচ্ছে ততই কিন্তু জমজমাটি হয়ে উঠছে। যদিও বাংলার আরেকটা টিম মোহামেডান, তারা কিন্তু একদম রেলিগেশনের দোরগোড়ায়, তারা ঠিক করে নিয়েছে যে তারা আর আইএসএল খেলবে না, তো তারা একেবারে রেলিগেশনের দোরগোড়ায়, এবং গতকাল কেরালা ব্লাস্টার্স জয় পেয়ে যাওয়াতে তাদের রেলিগেশনটা আরো নিশ্চিত হয়ে যাচ্ছে। দেখা যাক যে আদৌ মানে মোহামেডান আর যে কটা ম্যাচ হয়েছে একটাও পয়েন্ট, মানে তারা অ্যাটলিস্ট একটাও ম্যাচ জিততে পারে কিনা এবারে আইএসএল এ। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে তো ভুলবেন না। থ্যাংক ইউ।